অনেকদিন মঠ লেনের বাড়িতে যাওয়া হয়নি। সেদিন মাঠে মোহনবাগানের খেলা দেখতে গিয়ে কিশোরীর সঙ্গে দেখা। এ কথা সে কথার পর কিশোরী বলল, অনেকদিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি, যাবে নাকি কাল? দোলের ছুটি আছে তো। আমি বললাম, মন্দ বলনি। ফ্যামিলিও বাপের বাড়ি চলে গেছে দোল উপলক্ষে। আমি একা ঘরে বসে বসে আর কি করব। ঠিক আছে, তবে ওই কথাই রইল, তুমিও চলে এসো 5টা নাগাদ। কিশোরী ঘাড় নেড়ে চলে গেল। আমার দেখে খুব ভালো লাগলো যে বাজে তাস জুয়ার নেশা ছেড়ে ছেলেটা ইদানিং খেলার মাঠে যাচ্ছে। যাই হোক, দোলের দিন বেরিয়ে পড়লাম। সকাল থেকেই দোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ ছিল। বিকেল 4টের পর বাস ছেড়েছে, বেশ ভিড়। কোনো রকমে ঝুলতে ঝুলতে সন্ধ্যের মুখে মঠ লেনে তারানাথের বাড়ির সামনে এসে পৌঁছানো গেল। দেখি কিশোরী আগে থেকেই একটা পাসিং শোর প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। দেয়ালের গায়ে রং চটা টিনের সাইনবোর্ডে সেই চিরপরিচিত আবছা হয়ে আসা লেখা, তারানাথ জ্যোতির্বিনোদ। এইখানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। আমাকে দেখতে পেয়ে কিশোরী হেসে বলল, ও, এসে পড়েছ, চলো ভেতরে যাওয়া যাক। আমি বললাম, বাড়িতে আবার আছেন কি না কে জানে। থাকবে না তো আর যাবে কোথায়? মুখেই রাজা উজির মারে। ঘরে বসে 2-4টে হাত দেখা আর কুষ্টি বিচার করা ছাড়া এর থেকে বেশি কিছু তো পসার আছে বলে মনে হয় না। বলতে বলতে কিশোরী দরজার কড়া নাড়ল। 2-3 বার নাড়া দিতেই দরজা খুলে বেরিয়ে এলো আমাদের চারি। আরে কাকাবাবু, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। বাবা আজ সকালেই আপনাদের কথা বলছিলেন। যান, বাবা ঘরেই আছেন। আমরা ঘরের দরজার কাছে এসে দেখি তারানাথ ওর তক্তাপোষের উপর বসে এক মনে একটা পুরনো পুঁথি মন দিয়ে পড়ছে। আমাদের ঢুকতে দেখেই বলে উঠল, আরে এসো এসো, আজ সকাল থেকেই তোমাদের কথা ভাবছিলুম। তা অনেক দিন পর এলে, এবার তোমাদের শরীর টরীর সব ভালো তো? আমি বললাম, হ্যাঁ ঠাকুর মশাই, অফিসে কাজের চাপ বেড়েছে, তাই আর এদিকে আসা হয়ে ওঠেনি। বসো বসো। ওরে চারিমা, 3 কাপ চায়ের ব্যবস্থা কর দেখি মা। বরাবরের মতো ঘরের কোণা থেকে গুটিয়ে রাখা মাদুরখানা পেতে বসে গেছি আমি আর কিশোরী। কিশোরী বলল, পুঁথিখানা কিসের ঠাকুরমশাই? ডাকিনী তন্ত্রের। 150 বছর আগেকার পুঁথি। এক বেটা সাধুকে একবার জলে ডোবা থেকে বাঁচিয়েছিলাম, সে আমাকে ওই পুঁথিখানা দিয়েছিল। সে অনেক দিনের কথা। নানার কাজের চাপে পুঁথিখানা আর পড়াই হয়নি, বুঝলে। সিন্ধুকে পড়েছিল এতদিন। আজ ভাবলুম দেখি একটু নেড়ে চেড়ে নতুন কিছু পাই যদি। আগের দিন আপনি বলেছিলেন নিশির ডাকের গল্প বলবেন, আজ বলুন না শুনি। তারানাথ সাবধানে পুঁথি বন্ধ করে লাল ফিতে দিয়ে বেঁধে পুঁথিখানা সিন্ধুকে তুলে রাখতে রাখতে বলল, নিশি ডাকের গল্প কি বলছো হে? ও তো আমার একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করা ঘটনা। এর মধ্যে বানানো গল্প কিচ্ছু নেই। আমরা বুঝলাম এইবার শুরু হতে চলেছে গল্পখানা। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটখানা পকেট থেকে বের করে বিছানার উপর তারানাথের সামনে রেখে দিল। একখানা সিগারেট তুলে নিয়ে ধরাতে ধরাতে তারানাথ বলল, তখন আমার সবে বিয়ে হয়েছে, বুঝলে। নতুন জামাই। অষ্টমঙ্গলায় বউকে নিয়ে গেছি শ্বশুর বাড়ি, বর্ধমানের এক অজপাড়া গায়ে। গ্রামে বিদ্যুৎ তো দূরে থাক,
পাকা রাস্তা পর্যন্ত নেই। চারিদিকে কেবল বাঁশ বন, আম বন, বেত বন, ঝোপ জঙ্গল, এইসব। সন্ধে হলেই শেয়াল ডাকতে থাকে। আমার শ্বশুরের অবস্থা মোটামুটি ভালোই। উঠোনে ধানের গোলা, গোয়াল ভর্তি গরু, পুকুরে মাছ, বাগান ভরা শাক সবজি, তা বলা যায় বেশ সম্পন্ন গেরস্থ যাকে বলে। একটা রাখাল ছেলে ছিল রঘু বলে, বছর 14-15 হবে বয়স। সেই সব গরু বাছুরদের দেখাশোনা করত। খুব গরিবের ছেলে, মা নেই, বাপ আবার বিয়ে করেছে। ছেলেটা আমার শ্বশুর বাড়িতেই থাকতো, নিজেদের বাড়ি যেত না। আমার শাশুড়িকে মা বলে ডাকত। বাড়িতে ছেলে মেয়েরা সব ওর দাদা দিদি। বেশ সুন্দর ছেলেটি। আমি যাওয়া থেকে আমার সঙ্গে ছায়ার মতো ঘুরতে লাগলো। এই তামাক সেজে আনছে, এই বাতাস করছে, এই হাত পা টিপে দিচ্ছে। পুকুরে স্নান করতে যাব তো সাবান, গামছা, শুকনো কাপড় নিয়ে চলল সঙ্গে। ভারী মায়া পড়ে গেল জানো কদিনে ছেলেটার উপর। গল্পটা বেশ জমে উঠছে এমন সময় চারি ঢুকলো একটা অ্যালুমিনিয়ামের থালায় 3 কাপ চা নিয়ে। চা দেখেই আমার মনে পড়ে গেল। জামার পকেট থেকে 1 ঠোঙা গরম সিঙাড়া বের করে চারির হাতে দিয়ে বললুম, চারিমা, এগুলো ধরো, গোটা কতক এখানে রেখে বাকিটা তুমি ভেতরে নিয়ে চলে যাও। চারি হাসি মুখে সিঙাড়া কটা থালায় রেখে দিয়ে ঠোঙাটা নিয়ে ভিতরে চলে গেল। তারানাথ গরম চায়ে চুমুক দিতে দিতে বলল, তারপর কি হলো শোনো। আমি আর কিশোরী গরম সিঙাড়া আর চা সহযোগে মন দিয়ে শুনতে লাগলাম তারানাথের শ্বশুর বাড়ির গল্প। তারানাথ বলতে লাগলো, তখন জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম পড়েছে। রাতে কিছুতেই ঘুম আসছে না। জানলাটা খুলে বিছানায় এপাশ ওপাশ করে চলেছি। রাত তখন গভীর, প্রায় 12টা কিংবা 1টা হবে। এমন সময় বাড়ির পাঁচিলের ওপাশে কি যেন খুব জোর গলায় ডেকে উঠলে, রঘু, রঘু। রঘু বলে উঠল, যাই। সদর দরজার পাশেই ছিল রঘুর শোবার ছোট্ট খুপড়ি একটা ঘর। সেখান থেকেই জোরে সাড়া দিয়ে উঠল রঘু। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি তো জেগেই আছি। রঘুর গলা শুনে ধরফড় করে উঠে বসলুম। ভাবলুম, এত রাতে কি ডাকলো ছেলেটাকে, আর সেই বা গেল কোথায়, কার সঙ্গেই বা গেল, তাও আবার এত রাতে। যাই গিয়ে দেখি তো বলে বালিশের পাশ থেকে টর্চ লাইটটা নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে নেমে এলুম। পাড়া গায়ে গরমকালে সাপ খোপের ভয়, তাই সবাই বিছানায় টর্চ নিয়ে শোয়। আমি বাইরে বেরিয়ে টর্চটা জ্বালিয়ে রঘুর ঘরের কাছে গিয়ে দেখি ঘর খোলা, রঘু নেই। তারপর দুপায়ে গিয়ে দেখি সদর দরজাও হাট করে খোলা, রঘুর চিহ্ন মাত্র নেই। এই ঘুটঘুটে অন্ধকারে একা একা ছেলেটা গেল কোথায়? রঘুর খুপড়ি ঘরে ছেলেটাকে দেখতে না পেয়ে আমি খুব ভয় পেয়ে গেলাম। কারণ আমি স্পষ্ট শুনেছি রঘু রঘু বলে 2বার ডেকেছে একটা লোক, আর তার ডাক শুনেই ছেলেটা ঘর ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু এত রাতে কে তাকে ডাকলো আর কোথায় বা গেল সে, তার কোনো কুল কিনারা করতে পারলুম না। বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ টর্চ জ্বালিয়ে চারিদিক খুঁজলুম। হঠাৎ আমার মাথার মধ্যে একটা সন্দেহ খেলা করে গেল, ছেলেটাকে নিশিতে পেল না তো? আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, নিশিতে পাওয়া কি ঠাকুর মশাই? তারানাথ পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে ধরাতে ধরাতে বলল,
সে এক ভয়ঙ্কর ব্যাপার। নিম্নতন্ত্রের হাজার রকম ক্রিয়াকর্মের মধ্যে এটা অন্যতম। একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর জন্য একজন সুস্থ সবল মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়। কিশোরীও শিউরে উঠে বলল, সে কি ঠাকুর মশাই, একজনের প্রাণ কেড়ে নিয়ে আর একজনের শরীরে চালান করা? এ তো সাংঘাতিক ব্যাপার, রীতিমতো খুন যাকে বলে। কি করে করা হয় এই সাংঘাতিক কাজ? এ কাজের জন্য খুব পাকা তান্ত্রিকের দরকার। যাকে মারবে অমাবস্যার গভীর রাত্রে তার নাম করে বাড়ির বাইরে থেকে 2 বার ডাকবে। সে ওই নিশি ডাক শুনে যদি বেরিয়ে যায় বাড়ি থেকে, তাহলে তার আর রক্ষে নেই। সে বাড়ি ফিরে আসবে, কিন্তু বাঁচবে না। 7 দিনের মধ্যেই জ্বর বিকারে একটু একটু করে মারা পড়বে সে। আর অন্যদিকে একটু একটু করে সুস্থ হয়ে উঠবে সেই অসুস্থ মানুষটি। সত্যি সত্যি এইভাবে একটা সুস্থ সবল মানুষের প্রাণ আরেকজনের দেহের মধ্যে পাঠিয়ে দেওয়া যায়? যায় বই কি, এই জন্যই গভীর রাতে কেউ ডাকলে সাড়া দিতে নেই। কিশোরীর কথা ছাড়ুন ঠাকুর মশাই, তারপর কি হলো তাই বলুন। নিশির ডাকের কথাখানা যেই না আমার মনে পড়ল, আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ছেলেটিকে এই কদিনে খুব ভালোবেসে ফেলেছিলাম। ভারী ভালো ছেলেটা, বুঝলে। ওকে এইভাবে কিছুতেই চোখের উপরে শেষ হয়ে যেতে দিতে পারবো না। আমিও তারানাথ তান্ত্রিক, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আছে আমার উপর। আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা রাস্তা ধরে দৌড়তে লাগলাম। অচেনা জায়গা, দুপাশে ঘন ঝোপ জঙ্গল, কাঁচা রাস্তা খানাখন্দে ভরা। তবে সুবিধা একটাই যে রাস্তাটা সোজা চলে গেছে নদীর ধার পর্যন্ত। আমি নিঃশব্দে ছুটতে লাগলাম। মাঝে মাঝে টর্চ জ্বালিয়ে রাস্তা দেখে নিয়ে আবার দৌড়চ্ছি। রাস্তার দুপাশের বন জঙ্গল থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছে। সরসর করে একটা সাপ চলে গেল সামনে দিয়ে। একটা ভাম বাপ বাপ করে ডাকতে ডাকতে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে গেল কোন দিকে কে জানে। বড় বড় গাছের মাথার উপর শকুনের বাসা। সেখানে শকুন ছানাগুলো কাঁদছে, ঠিক যেন মানুষের বাচ্চার মতো। কতক্ষণ যে এইভাবে ছুটেছিলাম কে জানে। তা মাইল 2 তো হবেই। হঠাৎ অন্ধকারে মনে হলো সামনে যেন আবছা একটা মানুষ দৌড়ে যাচ্ছে প্রাণপণে। নিশ্চয়ই রঘু মনে হতেই আমি দ্বিগুণ জোরে ছুটতে লাগলাম। পেছন থেকে ডাকতে লাগলাম, রঘু, রঘু, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিন্তু কে শোনে কার কথা? ছেলেটা যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তখন সামনে ছুটে চলেছে শুধু। কি যেন এক দুর্নিবার শক্তি ওকে টেনে নিয়ে চলেছে সামনে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সামনেই নদীর খাড়াই বাঁধ। যেভাবে অন্ধের মতো ছুটে চলেছে রঘু, তাতে ওই বাঁধের উপর উঠলেই সে একেবারে সোজা গড়িয়ে পড়ে যাবে 20-30 ফুট নিচে নদীর খাতে। তখন আর ওকে খুঁজেই পাওয়া যাবে না। আমি এবার প্রাণপণ জোরে দৌড়ে গিয়ে রঘুকে ধরে ফেললাম। চিৎকার করে বললাম, কোথায় যাচ্ছিলি তুই? মনে হলো রঘু ঠিক শুনতে পায়নি, কিন্তু সে সামনে আঙুল তুলে গোঙানির মতো আওয়াজ করে বলতে লাগলো, ওই ওই ওই। আমার মনে হলো সে সামনে অদৃশ্য কাউকে দেখতে পাচ্ছে। তার চোখ দুটো ওই অন্ধকারের মধ্যেও দেখলাম টকটকে লাল। আমি ওকে টানতে টানতে পিছন ফেরাতে চেষ্টা করলাম, কিন্তু রঘুর গায়ে বিশ্বাস করবে না, মনে হলো যেন কোনো অসুর ভর করেছে। আমিও ছাড়বার পাত্র নই, টেনে মারলাম প্রচন্ড এক থাপ্পড়। বাচ্চা ছেলে তো, ছেলেটা
জ্ঞান হারিয়ে পড়ে গেল সেই বাঁধের উপর। সেই ঘন অমাবস্যার অন্ধকারে অচেনা দেশে একটা ছোট ছেলের সম্বিত হারানো দেহ কোলে নিয়ে আমি বসে রইলুম একা। চারিদিকে ঘন বনের মধ্যে শেয়াল ডাকতে লাগলো, বন বেড়ালো ডাকতে লাগলো। মাথার উপর অন্ধকার আকাশে দু একটি তারা। একটা কালো পেঁচা মাথার ঠিক উপরে উড়ে বেড়াতে লাগলো সমানে, যেন বলতে লাগলো, আমার শিকার আমি উঠিয়ে নিয়ে যাচ্ছিলুম, তুমি কে হে? বাধা দিয়ে কেড়ে নিলে? আমিও ছাড়বো না, দেখে নেব। তারপর কি হলো ঠাকুর মশাই? রঘুও মারা গেল? তারানাথ হেসে বলল, মারাই যদি যাবে তাহলে তো আর আমি এই গল্প তোমাদের বলতুম না। সত্যি বলতে কি, এরপর শুরু হয়ে গেল আমার উচ্চতন্ত্রের জ্ঞানের সঙ্গে সেই লোভী সাধুটার নিম্নতন্ত্রের লড়াই। কোন লোভী সাধুর কথা বলছেন ঠাকুর মশাই? আমি জিজ্ঞাসা করে উঠলাম। বলছি বলছি সব বলছি, অত তাড়াহুড়ো করলে কি হয়? এসব অত্যন্ত গূঢ় গুপ্ত বিষয়। বলে তারানাথ আবার পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধীরে সুস্থে টান দিতে লাগলো আপন মনে। কিন্তু আমরা তখন উত্তেজনায় অধীর। গল্পের এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে এরপরটুকু কি হলো জানার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না। কিশোরী বলল, তারপর রঘুর কি জ্ঞান ফিরেছিল ঠাকুরমশাই? ফিরেছিল বই কি, তবে ততক্ষণে সকাল হয়ে গেছে। লোকজন সব খুঁজতে বেরিয়েছে আমায়। আমার শ্বশুরমশাই তার ছেলেকে নিয়ে সঙ্গে 2-3 জন লোক নিয়ে বাঁধের উপরে এসে দেখলেন আমি রঘুর মাথা কোলে নিয়ে বসে আছি সেই মাটির বাঁধের উপর। শেষ রাতের ঠান্ডা বাতাসে জ্ঞান ফিরেছে রঘুর ততক্ষণে, কিন্তু কাল রাতের কথা তার কিছুই মনে নেই। সে অবাক হয়ে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে, আমি আমি হেতা কেমনি এনু জামাই দাদা? আমি তো ঘরের চৌকির ওপরে শুয়েছিনু। যাই হোক, সবাই মিলে দড়াধড়ি করে রঘুকে তো বাড়িতে এনে তার ঘরে শুইয়ে দেওয়া হলো। সেদিন দুপুর থেকেই জ্বর এলো রঘুর। আমি সবাইকে সব কথা বলে দিলুম আগেই। এখন রঘুর জ্বরে মুখ শুকিয়ে গেল সবার। যতই বলি, ও কিছু না, কাল অত রাতে বাইরে নদীর ধারে ছিল বলে ঠান্ডা লেগেছে, 2 দিন বাদেই ভালো হয়ে যাবে। কিন্তু তাতে কোনো কাজ হলো না। কি এক অজানা আতঙ্কে মুখ কালো হয়ে গেল সবার। বাড়ি ফেরার পর থেকেই রঘুর ধুম জ্বর এলো। চোখ দুটো জবা ফুলের মতো লাল, সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। থেকে থেকেই বলে উঠছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কোথায় যে সে যাচ্ছে, কার দুর্নিবার ডাকেই বা যাচ্ছে, সেটা আর কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পারলাম। আর সঙ্গে এটাও বুঝতে পারলাম যে ওকে ডাকছে সে ওকে না নিয়ে ছাড়বে না। বাড়িতে সবার মুখ ভার। আমার বউ ছেলেটাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। সে তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলল। আমি ভাবলুম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিছুতেই ছেলেটাকে বাঁচানো যাবে না। যেমন করেই হোক বার করতেই হবে কে সেই লোক যে রঘুকে ক্রমাগত ডেকে চলেছে, কি তার স্বার্থ। ছোট শালা বিশুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। কাল যে রাস্তা ধরে নদীর ধারে পৌঁছে গিয়েছিলাম সেই রাস্তা ধরেই চলতে লাগলাম। যেখানে রঘুকে পেয়েছিলাম সেখানে গিয়ে নিচের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এই জায়গাটা এখন আর নেই। এই ঘন্টার মধ্যেই বিরাট একটা ধস নেমে
গোটা জায়গাটা নিচের নদীর মধ্যে চলে গেছে। আমি ছোট শালা বিশুকে জিজ্ঞাসা করলাম, নদীতে কত জল হবে? ওপারে যাব। নৌকো ছাড়া পার হওয়া যাবে না। যদিও এখন খরার মরশুম, তবু মাঝে মাঝে বুক ছাড়িয়ে যায়। আশেপাশে কোথাও নৌকো দেখলাম না। নৌকো পেতে গেলে আরো মাইল খানিক হেঁটে নদীর বাঁধা ঘাটে যেতে হবে। আমি বিশুকে জিজ্ঞাসা করলাম, তাহলে তোমরা নদী পার হও কি করে? ওই যে ওইদিকে একটা সাঁকো আছে, সবাই ওই সাঁকোর উপর দিয়ে নদী পার হয়। আমি দু পা এগিয়ে গিয়ে দেখলুম কয়েকখানা লম্বা বাঁশ পাশাপাশি রেখে একটা নড়বড়ে সাঁকো তৈরি করা হয়েছে। তার উপর দিয়েই লোকজন চলেছে। এমনকি আমার সামনে দিয়েই একটা লোক সাইকেল নিয়ে পার হয়ে গেল। আমি ইতস্তত করছি দেখে বিশু বলল, এই তো আমি যাচ্ছি জামাইবাবু, আমাদের তো অভ্যেস হয়ে গেছে। বলতে বলতে বিশু দিব্যি হাঁটতে হাঁটতে সাঁকোটা পার হয়ে ওপারে পৌঁছে গেল। এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না। কাজেই আমিও উঠে পড়লাম সাঁকোর উপর। জীবনে এর থেকে অনেক কঠিন কাজ করেছি, কাজেই ভয় পাওয়ার ব্যাপার ছিল না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি অন্য কোনো অদৃশ্য শক্তি প্রাণপণে আমার গতি রোধ করতে চাইছে। ঠিক নদীর মাঝামাঝি জায়গায় এসেই হঠাৎ পা ফসকে আমি পড়ে গেলাম নদীতে। আমি বলে উঠলাম, কি সর্বনাশ! তারপর কি হলো? ভাগ্যিস নদীতে জল বেশি ছিল না, আর আমি ছোট থেকেই পাকা সাঁতারু। সাঁতার কেটে ওপারে উঠলুম। তখন গরমকাল, হাঁটতে হাঁটতেই গায়ের জামা কাপড় শুকিয়ে গেল। ওদিকে যাচ্ছেন কেন জামাইবাবু? ওদিকে যে বীরপুর গাঁয়ের শ্মশান। আমি হাঁটতে হাঁটতে বললুম, আমাকে ওই শ্মশানের কাছেই নিয়ে চলো বিশু। বিশু ছেলে মানুষ, সে বেশ ভয় পেয়ে গেল। বলল, কেন জামাইবাবু, শ্মশানে গিয়ে কি হবে? আমি ওখানে যাব না, আমার খুব ভয় করেছে। ওখানে ভূত প্রেত শাঁকিনি ডাকিনিরা থাকে, দেখতে পেলেই ঘাড়ে চাপবে, তারপর রক্ত বমি করতে করতে মারা যায় মানুষ। তুমি কি কখনো দেখেছো কাউকে এভাবে মারা যেতে? না, আমি দেখিনি, তবে সবাই বলে। আমি বাবা ওদিকে আর যাব না, আমার খুব ভয় করছে। আমি বিশুকে একটা বড় বটগাছের ছায়ায় বসিয়ে রেখে এগিয়ে চললুম। হাঁটতে হাঁটতে খানিক দূর গেছি, একটা বুড়ির সঙ্গে দেখা। বুড়ি আমাকে দেখেই বলে উঠল, ওদিকে সেও নেই বাবা, ওই শ্মশানে একটা পিশাচ থাকে। সে ভালো মানুষ দেখলেই রক্ত চুষে খেয়ে নেয়। তুমি শান্তিও পারবেনি, একটু একটু করে সইকে সইকে মারা যাবে। জিউনি ওদিকে। আমি বললাম, আমি ব্রাহ্মণ, আমার কিচ্ছু হবে না। বলে এগিয়ে যেতে লাগলাম। একটু পরেই পিছন ফিরে বুড়িকে আর দেখতে পেলুম না। আমার বেশ ভয় ভয় করতে লাগলো। মনে পড়ে গেল সেই মাতু পাগলির কথা। সে আমাকে আত্মরক্ষার জন্য কতগুলো মন্ত্র শিখিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এখানে আমার জন্য কোনো বড় কিছু বিপদ অপেক্ষা করছে। তাই আর দেরি না করে আমি দেবী মহাডামরীকে স্মরণ করে গাত্রবন্ধন করে নিলাম। হাঁটতে হাঁটতে শ্মশানে
তান্ত্রিক। নিম্নতন্ত্রের সাধনা করলেও এর সাধনার জোর খুব। এর সঙ্গে সরাসরি লড়াই করে আমি পারবো না, তাই একটু ছলনার আশ্রয় নিতে হবে। আমি দুহাত জোর করে গদগদ কণ্ঠে বললাম, বাবা, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা, আমাকে ফেরাবেন না, আপনার পায়ে পড়ি। লোকটা কুটিল দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বলল, কে চাস? আমাকে আপনার শিষ্য করে নিন বাবা, আমি আপনার থেকে তন্ত্র সাধনা শিখতে চাই। লোকটার মুখের উপর একটা ক্রূর হাসির বাঁকা রেখা খেলা করে গেল। বেশ খানিকক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, শিষ্য হবি? যা বলবো তাই করতে পারবি? পারবো বাবা, যা বলবেন তাই করব। অবাধ্য হবি না? না বাবা। বেঈমানি করবি না? না বাবা। খুব সাবধান, যদি কোনো রকম চালাকি করতে চাস তবে কি করব বলতো? আমি কোনো উত্তর না দিয়ে চেয়ে রইলুম সেই ভয়ানক লোকটার মুখের দিকে। লোকটা বলল, ওই দেখ, ওই শ্মশান ভৈরবগুলোকে দেখতে পাচ্ছিস? ওরা কেউ কুকুর নয়, তোর মতন মানুষ। আমার কাছে এসেছিল শিষ্য হতে, এখন বেঈমানির ফল পাচ্ছে। ভালো করে ভেবে দেখ, এখনো বলছি, ফিরে যা। অনেকক্ষণ কথা বলে তারানাথ ক্লান্ত হয়ে পড়েছিল বোধহয়। কিশোরী নিজেই পাসিংশোর প্যাকেটখানা খুলে একটা সিগারেট বের করে তারানাথের দিকে বাড়িয়ে দিল। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ ধীরে সুস্থে সিগারেটখানা ধরিয়ে একটা শুক টান দিয়ে বলল, বেশ বুঝতে পারছিলুম লোকটা যেমন দুরন্ধর তেমনই বড় তান্ত্রিক। এর সঙ্গে লড়াই করার দুটোই ফল হতে পারে, হয় জিত নয়তো মৃত্যু। কিন্তু তখন আর আমার ফিরে যাওয়ার পথ নেই। শালাকে বসিয়ে রেখে এসেছি, আমাকে না ফিরতে দেখে সে বেচারি কি আর করবে? নিশ্চয়ই বাড়ি গিয়ে খবর দেবে। যা হয় হোক, এখন দুঃখা বলে যে কাজে নেমেছি সেটার কথাই ভাবা যাক। তান্ত্রিক সাধু আমার একটা হাত সাঁড়াশির মতো চেপে ধরে এগিয়ে নিয়ে চলল। একটু দূরেই একটা ভাঙা চালা ছিল, শ্মশান যাত্রীদের জন্য হয়তো কোনো কালে তৈরি করা হয়েছিল। এখন সেটা পুরোপুরি পরিত্যক্ত। একদিকে ছাদ ভেঙে পড়েছে, জানলা দরজা কিছুই নেই। দেয়ালের ফাটলে বড় বড় গাছ বেরিয়েছে। সেই ভয়ঙ্কর সাধু আমাকে নিয়ে স্যাঁতস্যাঁতে ঘরটার মধ্যে ঢুকতেই আমার গা গুলিয়ে উঠল। এতক্ষণ যে বিকট গা গুলিয়ে ওঠা বিশ্রী গন্ধটা পাচ্ছিলাম, এখন সেটাই আরো প্রকট হয়ে উঠল। দেখলাম একটা মস্ত বড় হোমকুণ্ডের মধ্যে কি সব জন্তু জানোয়ারের দেহ পুড়ছে, আর তার থেকেই বের হচ্ছে এই উৎকট গন্ধখানা। আমি ভয়ে ভয়ে তান্ত্রিক লোকটাকে জিজ্ঞাসা করলাম, ওখানে ওসব কি পুড়ছে বাবা? সেসব পরে জানবি, এখন ওখানে বসে থাক চুপ করে, একটা কথাও বলবি না। আর শোন, আমি সন্ধ্যাবেলায় পুজোয় বসবো, তার আগে একটা লোক এসে কিছু জিনিসপত্র দিয়ে যাবে। তুই সেগুলো রেখে দিবি আর বলবি আমার ফিরতে দেরি হবে। আর শোন, পালাবার চেষ্টা করবি না, এই জায়গাটা পুরো আমার। এই এলাকা যারা পাহারা দেয় তারা আমারই পোষা ডাকিনী, হাকিনী আর শাকিনীর দল। তাদের চোখে ধুলো দিতে পারবি না, সে চেষ্টাও করিস না। তাহলে ওই কুকুরগুলোর মতো তোকেও চিতার পোড়া মাংস খেয়ে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াতে হবে অনন্তকাল। মৃত্যুও হবে না তোর, মনে থাকে যেন। আমি বাধ্য শিষ্যের মতো ঘাড় নেড়ে একধারে বসে পড়লুম।
এত নোংরা চারদিকটা যে বসতে গা ঘিন ঘিন করছিল। সাধু আমাকে একটা বিশ্রী কাজ দিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। কাজটা ভীষণ বিশ্রী। ওই হোমকুণ্ডের মধ্যে এতক্ষণ ধরে পুড়ে আর ঝলসে থাকা জীবজন্তুগুলোকে তুলে জলে ধুয়ে সেগুলোর ছাল, পালক, লোম, হাড়, কাঁটা ইত্যাদি ছাড়িয়ে মাংসের মণ্ড তৈরি করে রাখতে বলে গেছে ওই ভয়ঙ্কর সাধু। কি করি? উপায় নেই। তাই বসে পড়লুম সাধুর রেখে যাওয়া চিমটেখানা হাতে নিয়ে হোমকুণ্ডের সামনে। প্রথমেই হাতে উঠে এলো একটা চন্দ্রচূড় সাপের আত পোড়া দেহ। তারপরে উঠল একটা পোড়া শকুন। কি দুর্গন্ধ! দেখেই প্রচন্ড বমি পেয়ে গেল আমার। আমি মুখে হাত চাপা দিয়ে দৌড়লাম বাইরে, কিন্তু বাইরে বেরিয়েই তো আমার হৃদস্পন্দন থেমে যাবার জোগাড় হলো। দেখলাম ঘরখানাকে গোল হয়ে চারিদিক থেকে ঘিরে রেখেছে সেই বাঘের মতো কুকুরগুলো। লক লক করছে তাদের জিভ, চোখগুলো যেন জ্বলন্ত কয়লার টুকরো। এক পা বাড়ালেই একসাথে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে আমায়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেলাম আমি। তারপর ধুতির খুঁট খুলে নাক মুখ বেঁধে কোনো রকমে সাধুর বলে যাওয়া কাজটা করতে লাগলাম। আমাকে যে কোনো উপায় ওর বিশ্বাস অর্জন করতে হবে, না হলে কিছুতেই এর রহস্য উদ্ধার করতে পারবো না, আর হতভাগ্য রঘুটাকেও বাঁচাতে পারবো না। কে জানে বেচারার এখন কি অবস্থা। দুপুরের পর সেই যে বেরিয়েছে সাধু, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, এখনো তার দেখা নেই। এদিকে আমার অবস্থা তো সঙ্গীন, সারাদিন নাওয়া খাওয়া নেই। এই স্যাঁতস্যাঁতে দম বন্ধ করা ঘরে একা একা বসে থাকতে থাকতে আমার তো প্রাণ যাবার জোগাড়। কখন যেন ওই স্যাঁতস্যাঁতে নোংরা মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ একটা মোটা হ্যাড়ে হ্যাড়ে গলার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি একটা বেঁটে মতো মোটা সোটা থলথলে ভোগী চেহারার লোক একটা ভারী বাজারের থলে হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা কেমন যেন থতমত খেয়ে গেল। তার দু চোখের তারায় আমি স্পষ্ট দেখতে পেলাম আতঙ্ক। আমি লোকটাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বললাম, আমি বাবার চালা। কি এনেছিস মায়ের ভোগের জন্য? রেখে যা বেটা, বাবার আদেশ আছে। দেখলাম লোকটার চোখের চাউনি বদলে গেল। তার ভয় ভয় ভাবটা যেন অনেকটা কাটল। সে আমাকে বাবার খাস চেলা বলে ধরেই নিয়েছে বুঝতে পারলাম। আমার দিকে ভয় ভয় চাইতে চাইতে লোকটা আমার হাতে সেই ব্যাগখানা বাড়িয়ে দিল। আমি দেখলাম তার মধ্যে এক বোতল মদ, অনেকটা পাঁঠার মাংস, গজ পাঁচেক লাল শালু, একটা মরা কাক আর 500 টাকার গোটা 10 নোট আছে একটা পুঁটুলিতে বাঁধা। আমি বুঝতে পারলাম ওই লোকটার জন্যই কাজ করছে তান্ত্রিক। আমি জিনিসগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম। সব কিছু গুছিয়ে রেখে বাইরে এসে দাঁড়াতেই লোকটা কাঁদো কাঁদো স্বরে হাত জোড় করে বলল, বাবা, এতে হবে তো বাবা? আর আরো কিছু লাগলে বলুন, তাতেই সব দেবো বাবা। কেবল আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। আমার বড় আদরের ছেলে বাবা, ওর মায়ের নয়নের মণি। আমি বাঘের হুঙ্কার ছেড়ে বললুম, পাপ করবার সময় মনে ছিল না? এখন বাবা বাঁচাবে? ভালো চাস তো সব কথা খোলসা করে বল। এমনি এমনি কারোর এত বড় অসুখ করে না। বুঝতেই পারছো, সবটাই আন্দাজের উপর বললাম। লোকটার পেট থেকে কথা বের করবার জন্য এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। লোকটা তখন আপনার এই হুঙ্কার শুনে কি করলে? লোকটা আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি বুঝলাম এই সুযোগ। আবার হুঙ্কার ছেড়ে বলতে লাগলাম, তোদের জ্বালায় আমার বাবাকে কত কষ্ট পেতে হয় তা জানিস? কি ভাবিস তোরা?
পয়সার জোরে যত খুশি পাপ করে যাবি, আর বাবাকে কটা টাকা ফেলে দিলেই বাবা জমের বাড়ি থেকে ফিরিয়ে এনে দেবে। মজা না? এখনো সব কথা স্বীকার কর, না হলে লাখ টাকা দিলেও কাজ হবে না, বাবার খাটুনি সার হবে। এখনো বলছি সব বল, নয়তো। বলতে বলতে আমি পৈতেতে আঙুল জড়িয়ে তর্জনী তুলে ধরতেই লোকটা একদম আছাড় খেয়ে পায়ের উপর এসে পড়ল। কাঁদো কাঁদো গলায় বলল, বলছি বাবা, সব বলছি। আপনি অভিশাপ দেবেননি, আমার এমনিতেই করুণ অবস্থা। এই সব বলে লোকটা ওর নিজের কথা সব গল গল করে অকপটে বলে যেতে লাগলো। আমার আঙুলে পইতে জড়ানো ওই রুদ্র মূর্তি দেখে থলথলে চেহারার লোকটা বলতে লাগলো হাঁপাতে হাঁপাতে আর ফোঁপাতে ফোঁপাতে, কি বলবো ঠাকুরমশাই, আমার একটাই পুত্র সন্তান। 5টি মেয়ের পর অনেক হোম যজ্ঞ সাধ্য সাধনা করে ওই ছেলে হলো, সবার চোখের মণি। তখন বাবা মা মানে আমার ছেলের ঠাকুরদা ঠাকুমা বেঁচে ছিলেন, তারাও ছিলেন নাতিঅন্ত জীবন। একটু বেশি আদর দেওয়া হতো, কেউ কখনো শাসন করেনি ওকে। ফলে জেদি আর স্বেচ্ছাচারী হয়ে গেল ছেলে, পড়াশোনা করলো না। আমার তেজারতি কারবার, বড় বাজারের উপর 3খানা দোকান। ভাবলুম লেখাপড়া যদি নাই করে, না করুক, আমার এত বিষয় সম্পত্তি, ওর জীবন ফেলে ছড়িয়ে চলে যাবে। বুঝতে পারিনি বাবা ঠাকুর, কোন দিক দিয়ে যে বিপদ আসতে চলেছে বুঝতেই পারি। ছেলে একটু বড় হতে না হতেই নেশা ধরল। বন্ধু বান্ধব জুটিয়ে বিড়ি মদ গাঁজা সব রকম নেশা শুরু করে দিল। বারণ করতে গেলেই তার জেদ বেড়ে যায়। মায়ের বাক্স ভেঙে টাকা নিয়ে গিয়ে নেশা করে আসে, না দিলে মারধর করে। নেশা করে করে শরীরের অবস্থা একদম খারাপ করে ফেলল। এই মাসখানেক আগে একদিন রাতে সে কি যন্ত্রণা পেটে, ছেলে এই যায় তো সেই যায়। তাড়াতাড়ি লোকজন ডেকে ওই মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। তার নানা রকম পরীক্ষা করে বলল লিভার একদম পচে গেছে, এখন আর চিকিৎসা করেও কিছু হবে না, লাভ নেই। ছেলেকে বাড়ি নিয়ে চলে এলো। ডাক্তার বুদ্ধি হাল ছেড়ে দিলে মানুষ আর কি করবে? দেবতার কাছে ধর্ণা দেবে। তাই এ মন্দির সে মন্দির, ঝাড় ফুঁক গুনিন তাবিজ কবচ ইত্যাদি করতে করতে হঠাৎ একদিন এই ভৈরব বাবার সন্ধান পেলুম। বাবা আমায় কথা দিয়েছে আমার ছেলেটাকে বাঁচিয়ে দেবে। প্রথম দিনেই নাকি অর্ধেক কাজ হয়েও গেছে, বাকি অর্ধেক কাজও হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আজ রাতের মহাযজ্ঞের পর আমার ছেলেটা একটু একটু করে সেরে উঠবে, আর সেই রাখাল ছোঁড়াটার প্রাণটা আস্তে আস্তে বের হয়ে যাবে। যার প্রাণটা বের হয়ে যাবে সে কে বলতে পারো? তার আমি কি জানি। কাল অমাবস্যার রাতে মাঝরাত পর্যন্ত যজ্ঞ হয়েছে। আমি তখন এখানে এই শ্মশানে ছিলাম। যজ্ঞ শেষ করে একটা সাদা রঙের কচি ডাব আর একটা ধারালো ছুরি হাতে নিয়ে বাবা বেরিয়ে গেল। আমাকে তার আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তাই ওর বাবা কোথায় গেল, কি হলো তার কিছুই জানি না। আমি লোকটাকে আর বেশি না খুঁচিয়ে ছেড়ে দিলুম। যাবার সময় বললুম, ভয় নেই বেটা, মনে বিশ্বাস রাখ, বাবা স্বয়ং মা রক্ষাকালীর বর পুত্র, ঠিক তোর ছেলেকে ভালো করে দেবেন। লোকটা চলে যেতে আমি চারিদিক তন্ন তন্ন করে খুঁজলুম, কিন্তু কোথাও সেই সাদা রঙের কচি ডাব দেখতে পেলুম না। যাই হোক, তাড়াতাড়ি উঠে আমার কাজটুকু সেরে ফেললুম। লোকটা প্রচুর ফল মূল এনেছিল, তার থেকে কিছু ফল খেয়ে তখনকার মতো ক্ষুধা নিবৃত্তি করলাম। রাত একটু বেশি হতেই হঠাৎ সব কটা কুকুর একসঙ্গে চিৎকার জুড়ে দিল। বেরিয়ে দেখলুম তান্ত্রিক ফিরে এসেছে আস্তানায়।
তার হাতে নানা রকম অদ্ভুত সব জিনিস। কালো গরুর লেজের চুল, বাদুড়ের নখ, শ্বেত আকন্দের মূল, জয়ন্তী গাছের শেকড়, শকুনের পালক, বন চাঁড়ালের ছাল আর এক জোড়া কালো পায়রা। পায়রা দুটোর পায়ে শক্ত করে সুতো বাঁধা। এসব ছাড়াও আরও যে কত রকমের পাতা আর শেকড়ের নাম করল সেই তান্ত্রিক, তার সব আজ আর মনে নেই। বুঝতে পারলাম এইসব অদ্ভুত জিনিসপত্র জোগাড় করতেই সারাদিন বন জঙ্গলে কেটে গেছে লোকটার। আস্তানায় ফিরতেই আমি তার খুব সেবা যত্ন করতে লাগলাম। জল এনে পা ধুয়ে দিলাম, গা হাত পা টিপে দিতে লাগলাম। সাধুর মেজাজ মনে হলো একটু যেন নরম হয়েছে। বললুম, বাবা, আপনার যজ্ঞের জন্য আর কি কি করতে হবে আমাকে হুকুম করুন। না রে বেটা, সেসব তুই পারবি না। আজ রাতে মহাযজ্ঞ হবে। তুই কেবল বসে বসে দেখ। মহাকাল ভৈরবকে আজ নামিয়ে আনবো এই শ্মশানে। তোর কাজ হলো কেবল পাহারা দেয়া, যাতে কোনো উটকো লোক এদিকটায় হঠাৎ করে এসে না পড়ে। তাহলেই কিন্তু সর্বনাশ, সব কাজ ভণ্ডুল হয়ে যাবে। মনে থাকে যেন। তান্ত্রিকের মেজাজ ভালো আছে দেখে আমি একটু একটু করে এগোতে লাগলাম। বাবার পা দুটো টিপতে টিপতে খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন করলুম, কিসের জন্য এই মহাযজ্ঞ বাবা? লোকটা আরামে চোখ বন্ধ করে বলল, একটা ছেলেকে বাঁচাতে হবে। ছেলেটা বলতে গেলে মরেই গেছে প্রায়। আমি অবাক হয়ে বললুম, সে কি বাবা, আপনি মরা বাঁচাতে পারেন? আপনি তো তাহলে ভগবান। পায়ের ধুলো দিন বাবা, কিন্তু কি করে এটা সম্ভব হয় বাবা? এই যে অসম্ভব। মোটেই অসম্ভব নয়। দেখ বেটা, এই যে এত বড় বড় সব যোগীরা সিদ্ধি লাভ করেছে, এ কি মনে করিস এক জন্মের কাজ? এ হলো জন্ম জন্ম ধরে সাধনা করার ফল। পুরনো দেহ অকেজো হয়ে গেলেই নতুন একটা দেহে ঢুকে পড়ে তারা, আবার সাধনা শুরু হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী তো এইভাবেই 3 বার শরীর বদলেছিলেন। শঙ্করাচার্যও অমরু রাজার শরীরে ঢুকে 1 বছর ধরে কাম কলা শিক্ষা করে তারপর আবার নিজের দেহে ফিরে এসেছিলেন। এই প্রক্রিয়াকে বলে কায়া প্রবেশ। ভারী শক্ত সাধনা। এই সবই আমার জানা, বুঝলে বিভূতি। তবু না জানার বান করে বললুম, তবে কি বাবা, আপনি নিজেই ওই মুমূর্ষু লোকটার শরীরে গিয়ে ঢুকবেন নাকি? তাহলে তাহলে আমার কি হবে? আমি কার কাছে শিখব? না বাবা, তা হবে না। আপনাকে যখন পেয়েছি একবার, তখন আর এই চরণ ছাড়ব না আমি। বলে আমি মিছি মিছি সাধুর পা ধরে খুব কাঁদতে লাগলুম। সাধু তো তাই দেখে হাসতে লাগলো, আমার পিঠে হাত চাপড়ে বলল, আরে ভয় নেই রে বেটা, তোর কোনো ভয় নেই। আমি কোথাও যাব না। কাল রাতে একটা গরিব রাখাল ছেলের প্রাণ হরণ করে এনে রেখে দিয়েছি। আজ রাতে মহাকাল ভৈরবকে ডেকে এনে তাকে তুষ্ট করে ওই প্রাণ তুলে দেব তার হাতে। তারপর সেই মরা ছেলে আস্তে আস্তে বেঁচে উঠবে, আর ওই রাখালের প্রাণ একটু একটু করে শেষ হয়ে যাবে। তোর ভাগ্য খুব ভালো, আজ রাতেই আমি মহাকাল ভৈরবের সাধনায় বসব, আর তুই চোখের সামনে দেখতে পাবি কেমন করে একজনের প্রাণ ছিনিয়ে নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। যা, এখন ওই সামনের নদীটা থেকে স্নান করে জল নিয়ে আয়। আমি এইবার সব গুছিয়ে নিয়ে যজ্ঞে বসব। একটু বাদেই রাত 2য় প্রহর হলে সেই মরো ছেলেকে নিয়ে আসবে তার বাপ। তখনই তাকে মহাকাল ভৈরবের প্রসাদী খাইয়ে দিতে হবে। যা যা যা, আর দেরি করিস নি। আমার শ্মশান ভৈরবরা যাবে তোর সঙ্গে পাহারা দিয়ে। কাজে খবরদার, পালাবার চেষ্টা কিন্তু ভুলেও করিসনি। ওদের কামড় থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, মনে থাকে যেন।
আমি সেই ভাঙা ঘরের আস্তানা থেকে বের হয়েই দেখি সেই 7টা নেকড়ে বাঘের মতো কুকুর সার দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। তাদের হিংস্র চোখের দৃষ্টি যেন আমাকে ছিঁড়ে খাবার জন্য তৈরি, কেবল হুকুমের অপেক্ষা করছে। অতগুলো যমদূতের মতো কুকুরের পাহারায় স্নান করতে চলে গেলাম আমি সেই রাত্রে শ্মশান লাগোয়া দিঘিতে। সারাক্ষণ কুকুরগুলো পাড়ে বসে রইল আমার দিকে তাকিয়ে। বেশ বুঝতে পারছি এই যমদূতগুলোর হাত থেকে আমার রেহাই নেই। আরো অবাক হচ্ছি ভেবে যে কি সাংঘাতিক শক্তিধর ওই সাধু বাবা। ওই লিকলিকে পাটকাঠির মতো চেহারার আড়ালে একটা দানব বাস করে, যার হুকুমে ওই কুকুরগুলো থেকে শুরু করে মহাকাল পর্যন্ত তার নিয়ম বদলাতে বাধ্য হন। যার বাঁচার কথা দীর্ঘদিন, তার প্রাণটুকু কেড়ে নিয়ে একটা দুশ্চরিত্র নেশাখোরের ঝাঁঝরা শরীরে ঠুকিয়ে দিতে পারে, তাকে আয়ু দিতে পারে বছরের পর বছর। হ্যাঁ, শক্তি আছে বটে লোকটার। দু একবার এর কাছেই থেকে যায় এরকম চিন্তা যে মনের মধ্যে উদয় হয়নি তা নয়, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে এ বেটা নিম্নতন্ত্রের সাধক। শক্তি অর্জন যত করবে তত রাক্ষস হয়ে উঠবে। আমি তো তা হতে চাই না। আমি চাই মানুষের ভালো কাজে নিজের শক্তিকে ব্যবহার করতে। তাই এর হাত থেকে আমাকে পালাতেই হবে যে করে হোক। আর পালাবার আগে রঘুর প্রাণটাও কোথায় লুকিয়ে রেখেছে সেটাও জানতে হবে। এটা যার জিনিস, তাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। যাই হোক, স্নান সেরে তো আমি ফিরলাম আস্তানায়। সাধু তখন যজ্ঞের সব আয়োজন গুছিয়ে নিয়েছে। যত রাজ্যের অদ্ভুত সব উপকরণ ছাড়াও মহাকাল ভৈরবের ভোগের জন্যও দেখলাম ভাত বসানো হয়েছে 3টে ইটের উনুনে। গোটা যজ্ঞকুণ্ডটাকে শ্বেত অপরাজিতার লতা দিয়ে ঘিরে তার চারধারে তান্ত্রিক মতে নানা রকম চিত্র এঁকেছে সাদা, লাল আর হলুদ রং দিয়ে। বলির জন্য রাখা আছে এক জোড়া কালো পায়রা, পায়ে দড়ি বাঁধা তাদের। সাধু বাবার আসনের দুপাশে 2টো মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে, দুটোতেই তেল ভরা। সেই প্রদীপ 2টো দেখিয়ে তান্ত্রিক বেটা আমাকে বলল, ওই দেখ বেটা, ওই প্রদীপ 2টো দেখেছিস তো? আমি পুজো শুরু করার পর থেকে দেখবি আস্তে আস্তে একটা প্রদীপ জল করে জ্বলে উঠবে, আর অন্য প্রদীপটা শিখা একটু একটু করে ক্ষীণ হয়ে শেষে পার কতক দপ করেই নিভে যাবে। তাহলেই আমার কাজ শেষ। আমি জিজ্ঞাসা করলুম, কাজ শেষ মানে কি বাবা? কাজ শেষ মানে ওই রাখাল ছোড়াটার প্রাণ বেরিয়ে যাবে আর ওই রুগ্ন ছেলেটা বেঁচে উঠবে। আমি শুনে শিউরে উঠলুম। রঘু ছেলেটার মুখটা মনে পড়ে গেল। কদিনেই ছেলেটার উপর কেমন যেন মায়া পড়ে গিয়েছিল। এইভাবে বেঘরে মারা যাবে ছেলেটা ভাবতেই পারছিলাম না। কিছু একটা পথ তো বের করতেই হবে। এক মনে তারা মাকে ডাকতে লাগলাম, মা, মাগো, রক্ষে করো। মা বাপ মরা গরিব ছেলেটা পেটের দায়ে লোকের বাড়ি দিনরাত খেটে মরে। তার প্রাণটুকু এভাবে কেড়ে নিও না মা। একটা কিছু উপায় করো মা, একটা কিছু উপায় করো। যাই হোক, সে বেটা রাক্ষস তান্ত্রিক তো আমাকে ঘরের সামনে পাহারায় রেখে পুজোয় বসল। সবে আচমন করার পর আসন শুদ্ধি করে সংকল্প করে পুজো শুরু করতে যাবে, এমন সময় সাধু বলে উঠল, ওই যা, আসল জিনিসটাই তো নিতে ভুলে গেল। ওরে শোন রে বেটা, ওই ঈশান কোণটায় দেখ খানিকটা মাটি আলগা হয়ে আছে। ওই মাটিটা সরিয়ে দেখ, একটা ডাব পাবি, তার মাথাটা কাটা। খুব সাবধান, মাথাটুকু একটুও না সরিয়ে সব শুদ্ধ ডাবটাকে এখানে নিয়ে আয় আমার কাছে। আমি আসনে বসে পড়েছি, এখন আর উঠতে পারবো না, উঠলে সর্বনাশ। আমি দৌড়ে গেলাম ঘরের ঈশান কোণে। দেখলাম সত্যি সত্যি মেঝের খানিকটা মাটি আলগা হয়ে আছে।
মেঝেটা সম্প্রতি খোঁড়া হয়েছে বুঝতে পারলাম। আমি তাড়াতাড়ি 2 হাতে মাটি সরিয়ে ফেলতেই ডাবটাকে দেখতে পেলাম। আমি সাবধানে ডাবটাকে তুলে মুখটা ঢাকা দিয়ে নিয়ে এলাম। বললাম, এটা কি হবে বাবা? এটাই তো আসল রে। কাল রাতে ওই রাখাল ছেলেটার বাড়ির পাশে গিয়ে ডাকতেই ছেলেটা সাড়া দিয়ে উঠল। যেই সাড়া দিল অমনি আমি ডাবটার মুখ কেটে ফেলে ওর প্রাণটা এতে বন্দি করে ফেলল। আজ রাতে পুজোর পর ওই ডাবের জলটুকু ওই ছেলেটাকে খাওয়াবো, তাহলেই সে আবার বেঁচে উঠবে। আমি সব শুনে নিয়ে নিরীহ গলায় বললুম, ও তাই নাকি বাবা? আপনি সাক্ষাৎ ভগবান। বেটা তান্ত্রিক দেখলুম প্রশংসা শুনে খুব খুশি হলো। তারপর আবার যথারীতি আচমন করে পুজোয় বসে গেল। 64 রকম উপকরণ সাজিয়ে নিয়ে শুরু হলো 64 যোগিনীর পুজো। এখন একটা আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করলুম। পুজো শুরু করার কিছুক্ষণের মধ্যেই ঘন ঘন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। সেই সঙ্গে ভীষণ কাল বৈশাখী ঝড়। বাইরে ঝড়ের শোঁ শোঁ শব্দ ক্রমশ বেড়েই চলল। রাত যত বাড়ছে ঝড়ের বেগও তত বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মন্ত্রোচ্চারণের জোর শব্দ। সাধু যেন তার সমস্ত শরীর মন নিংড়ে তীব্র কণ্ঠে দ্রুত উচ্চারণ করে চলেছে। মন্ত্রের শব্দে যেন কেঁপে কেঁপে উঠছে পুরনো ভাঙাচোরা ঘরখানা। ওমকারী সিদ্ধ বেতালি খড়পড়ি ভূতনাশিনী ঊর্ধ্বকেশী বিরূপাক্ষ শুষ্কাঙ্গী মাংস ভোজিনী ভূতকারী বীর ভদ্রাক্ষী ধূম্রাক্ষী কলহপ্রিয়া রক্তাচ ঘোর রক্তাক্ষী বিরূপাক্ষ ভয়ঙ্করী দুর্ঘটা বিকটা ঘোর কপালা বেশ লাঞ্ছনা চতুষ্ষষ্ঠী সমাখ্যাতা যোগিন্নহি পরপ্রদা ত্রৈলোক্য পূজিতা নিত্যং দেব মানুষ যোগীভি। ঝড় ততক্ষণে তুমুল তাণ্ডব চালাচ্ছে বাইরে। ঘরে জানলা দরজার বালাই নেই, তবু দেখলুম প্রদীপ দুটো ঠিক জ্বলছে। একটার শিখা উজ্জ্বল, অন্যটার শিখা নিভন্ত। তান্ত্রিক এবার আবাহন করে আনা 64 যোগিনীকে ভোগ নিবেদন করল। সেই উৎকট গন্ধযুক্ত নানা জীবজন্তুর মাংস আর বিলিতি মদ হোমকুণ্ডের মাঝখানে ঢেলে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মনে হলো যেন অসংখ্য লাল জিহবা বের করে 64 যোগিনী তাদের উদ্দেশ্যে নিবেদিত ভোগ গ্রহণ করছে। আহুতির পর সাধু বাবা আমায় ভিতরে ডাকল। অবশিষ্ট মদ সহ বোতলটা আমার দিকে এগিয়ে দিয়ে তান্ত্রিক বলল, নে বেটা, মায়ের প্রসাদ, মহাপ্রসাদ, খেয়ে নে। বলেই আবার পুজোয় বসে গেল। এবার হবে কাল ভৈরবের পুজো। আমি মদের বোতলখানা নিয়ে বাইরে এলুম। কুকুরগুলোর সামনে এগিয়ে গিয়ে বোতলটা উপুর করে দিতেই দেখলুম লেজ নাড়তে নাড়তে সব কটা কুকুর মহা ফুর্তিতে চেটে চেটে খেয়ে ফেলছে সেই উগ্র ঝাঁঝালো গন্ধযুক্ত বিলিতি মদ। ওদের দেখে মনে হলো এই নেশায় তারা বেশ অভ্যস্ত। এদিকে ঝড়ের বেগ তখন এতটাই বেড়ে উঠেছে যে সামনের বড় পাকুড় গাছখানা মড়মড় শব্দ করে ভেঙে পড়ল। গাছের মধ্যে যত পাখপাখালি ছিল সব প্রাণ ভয় চিৎকার করতে লাগলো। আমিও ঘরের মধ্যে ঢুকে পড়লুম। দাদু বাবার দিকে তাকিয়ে আছি। এক মনে মন্ত্র পড়ে চলেছে বাবা। বারবার সাধু একই মন্ত্র জপ করে চলল। হঠাৎ বিকট একটা শব্দ করে ঘরের পূর্ব দিকের দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল ঠিক সেই হোম কুণ্ডের উপর। সঙ্গে সঙ্গে নিভে গেল কুণ্ড। তীব্র একটা আর্ত চিৎকার করে সাধু বাবা লুটিয়ে পড়ল আসনের উপর। ভাঙা দেয়ালের একটা বড় চাঙড় ভেঙে পড়েছে সাধু বাবার ঘাড়ে। জ্ঞান হারিয়েছে বেটা।
পাষণ্ড, অর্থলোভী। ওই লোকটার বড় লোক বাপের কাছ থেকে 50,000 টাকা নিয়ে তিব্বতে পালিয়ে যাওয়ার তালে ছিল। সেখানে গিয়ে নাকি উচ্চতন্ত্রের সাধনা করবে কোন তিব্বতী গুরুর কাছে। যাই হোক, আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। আদৌ জ্ঞান হারিয়েছে দেখেই সেই মুখ কাটা ডাবখানা সাবধানে ঢাকা সমেত নিয়ে বেরিয়ে এলাম। কুকুরগুলো তখন মদের নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে ঢুলছে। বাইরের শ্মশানে কারা যেন মরা পোড়াতে এসেছিল। ঝড় জল দেখে তারা জড়সড় হয়ে আশ্রয় নিয়েছে একটা মন্দিরে। তাদের সঙ্গে আনা হ্যারিকেনের আলোর যেটুকু ঠিকরে পড়েছিল বাইরে, তাই দেখে পথ চিনে বেরিয়ে এলুম শ্মশানের এলাকা থেকে। তারপর সোজা রাস্তা ধরে দৌড়তে লাগলাম। মিনিট 10 দৌড়ে আসার পর নদীটা দেখেই বুঝতে পারলাম ঠিক পথেই চলেছি। তোমাদের তো আগেই বলেছি নদীতে জল বেশি ছিল না। এখন ঝড় বৃষ্টিটাও একটু কমেছে। আমি পায়ে হেঁটেই নদীটা পার হয়ে এলুম। তারপর বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ভোর। আসবার সময় দেখেছি জ্বলন্ত প্রদীপখানা উল্টে পড়ে গিয়ে নিভে গেছে, কিন্তু নিভন্ত প্রদীপখানা তখনও জ্বলছিল টিম টিম করে। বাড়ির কাছে পৌঁছে দেখলাম সদরে অপেক্ষা করছে গোটা পরিবার, কেউ বসে কেউ দাঁড়িয়ে। আমি কোনো দিকে না তাকিয়ে ঝড়ের বেগে বাড়ির মধ্যে ঢুকে হাঁক দিলাম, রঘু, রঘু! যাই। বিছানার মধ্যে থেকে মুমূর্ষু রঘু ক্ষীণ কণ্ঠে সাড়া দিল। আমি সেই মুহূর্তে ডাবের কাটা মাথাটা খুলে ফেলে দিলুম। তারপর রঘুর মুখটা এক হাতে তুলে ধরে ডাবের জলটুকু একটু একটু করে খাইয়ে দিলুম তাকে। ততক্ষণে সকাল হয়ে এসেছে। এতক্ষণ একটানা কথা বলে তারানাথ থামল। কিশোরী পাসিং শোর প্যাকেটটা বাড়িয়ে দিল ওর দিকে। আমি বললুম, ঠাকুর মশাই, তারপর নিশ্চয়ই রঘু ভালো হয়ে উঠেছিল? সে কথা কি আর বলতে হয়? বলে তারানাথ সিগারেটে লম্বা টান দিয়ে চোখ বুঝল। আমরাও আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যে যার বাড়ির পথ ধরলাম।